ভাইজান, ও ভাইজান, আমার কথা শুনতে পান? আপনার লগে একটা কথা আছিল। এখন রইব না, পরে আও। কিছুক্ষণ আগে একজনে বিকা দিছি, শালার সকাল হইতে না মানে ভিক্ষুক ভিকারি দিয়া বাড়ির মধ্যে ঘুরে যায়। মেজাজটা এত খারাপ লাগে। ভাইজান, আমি ভিক্ষার জন্য আসিনি। আমি গাঁও গ্রামে দিন মজুরে কাম করি, তাই এটা কামের খোঁজাইছিলাম। যদি আপনি এই বাড়িতে একটা কামের ব্যবস্থা করে দিতেন। কাম দিমু তোমারে, কাম দিমু? এত বড় শরীর, হ্যাঁ? এক পা গাইলে তো 10 পা বুয়া জিরাইবা। এই শরীরে কাম চাইতে তোমার লজ্জা করে না? এটা কামটা হবে না, দাও দাও। ভাইজান, একটু দয়া করেন। অনেকদিন ধরে কোনো কাম কাজ পাই না। সকালবেলা এই ঘর থেকে কামের খোঁজে বাইরে, বিকালবেলা খালি হাতে যাই। ঘরে আমার একটা পরিবার আছে, তারা ঠিক মতন আমি একবেলা খাইতে দিতে পারি না। ভাই, এত অভাবের সংসার, তারপরও কেউ কাছে আমি ভিক্ষা বাধ্য হয়ে চাই না। বাইরে রাগ করেন না, আমার জমি জমা বাড়ি ভিটা সব নদীতে ভাসে লেগে গেছে। আমার যদি অর্থ সম্পত্তি থাকতো তাহলে কি মাসের দ্বারা দ্বারে কাম চাইতাম। ভাই, এই দুনিয়া আমার কেউ নাই। আমার যদি একটু সাহায্য করতে। সাহায্য খেতা করি স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। কি বোরহান, জি স্যার। বাড়ির ভিতরে এই লোককে? তোমাকে না কতবার বলছি বাড়িতে কাউকে ঢুকতে দিবা না? স্যার ভিখারি, এক নাম্বার ভিখারি স্যার। ওই যে ভিক্ষা করতে আইছে তো, আমি খেতাই দিতেছি। যায় না স্যার, যায় না। এই যান না, যান না। খোকা, এই তো আমার খোকা। বাবা, আর মালিক, ওই এই দেখ তোর গাড়ি, এই যে তোর জন্মদিন, তুই তো আমার আর্য বাজান দে। মালিক, তোর আমি কত জায়গায় ঘুরছি বাবা, তোর আমি কোথাও পাই না রে বাবা। কি আবল তাবল বলছেন? বাবা, বাবা রে, আমি রহমত আলী, পদ্মার পাড়ে আমার বাড়ি আছে। মালিক রে, তুই আমার আরজু, তুই আমার আরিফ চৌধুরী। ওর সাথে এমন করে আমার দেখা হয়েছিল, আমি তোর ভাবতেও পারি না বাপ, ভাবতেও পারি না। কথা বলুন, অশিক্ষিত জঙ্গলি ভিখারি কোথাকার। আমি আমি আরিফ চৌধুরী, আর আমার বাবা নাকি এর মতো একজন রাস্তার ভিখারি। বিশ্বাস কর বাবা, তুই যদি আমার কথা বিশ্বাস না করিস, তুই এ নিয়েতে যা। যে যা, তুই ছোট বাচ্চার মানুষ আছে, সেই ডায়েরি খাতে তুই দেখ, তোর নামের পাশে আমার ছবি দেওয়া আছে, দেখবি আমার ছবির সাথে মিলছে। ও আচ্ছা, আপনি তাহলে সেই গ্রেট জন্মদাতা যে সামান্য কিছু টাকার লোভে একটা এনজিওর দালালের কাছে নিজের ছোট্ট ছেলেকে বিক্রি করে দিয়েছিলেন। জি, কাপুরুষ জন্মদাতা। না রে বাবা, না। আমাকে বাড়ি ঘর ঝড় পত্তায় বাসায় নিয়ে গেছে। তোর মা খুব অসুস্থ ছিল, তোর বাঁচানো খুব দুষ্কর ছিল। আমি এই হতভাগ্য পিতা, তুই যে মানুষকে আমি কিভাবে বাঁচাবো চিন্তা করবো। তোর বাঁচানোর জন্য আমি আশ্রয় দিতে দিয়েছি, যাতে তুই এই দুনিয়ায় বেঁচে থাকো। আর তোর মায়ের নিয়ে আমি যুদ্ধ শুরু করলাম। ও এদিকে আমার বলছিল। শাট আপ, লোভী লোক একটা। আমি সব জানি। সামান্য কয়টা টাকার বিনিময়ে পুণ্যের মতো আমাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমি বড় হবার পরে এনজিও আমাকে বিক্রি করে দিয়েছিল এই চৌধুরী পরিবারের কাছে। আপনি আমার বাবা নন, আপনি একজন সন্তান ব্যবসায়ী। এমন কথা কইতে আল্লাহর আরশে বলবো, আমি তোর বিক্রি করে দেই নাই। বাবা মায়েরা হাজার কষ্ট পেলেও নিজের সন্তানকে কখনো অন্যের কাছে বিক্রি করে না। আর আপনি আপনি সেই সন্তানকে বিক্রি করে দিয়েছেন অন্যের কাছে, একজন দালালের কাছে। ভাগ্য ভালো আমি এই চৌধুরী পরিবারে বেড়ে উঠেছি, তাই আজ আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। আপনার মতো নর্দমার কিটের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ আমার কোটি কোটি টাকা দেখে লোভ সামলাতে না পেরে আমার বাড়িতে উঠে এসেছেন। আরে বাবা, না, আমি তোর বিষয় সম্পত্তি দেখে এই বাড়িতে আমি তো একটা কাজের খোঁজে এই বাড়িতে আসছিলাম। হ্যাঁ, আমি আপনাকে কাজ দিব।
এই লোকটাকে এমন কাজ দাও যেটা অবশ্যই কোনো সম্মানের কাজ হবে না। ওনাকে দিয়ে বাড়ি পরিষ্কার করানো থেকে শুরু করে জুতা পরিষ্কার করানো থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করাই নিবা। স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার, এই শালা বুইড়ারে আমি এমন কাজ দিমু তোর দম আহে আর যায়, ওরে এমন খাটানি খাটামু যে আমি কে ওইটাও বুঝতে পারবো স্যার। আপনি কোনো টেনশন করেন না স্যার, আমি দেখতেছি বিষয়টা। আর শোনো, এই লোকটাকে সবসময় কড়া নজরে রাখবে। এই লোকটা যাতে কোনোভাবেই বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে, কারণ যে লোক নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে সে সবকিছু চুরিও করতে পারে। আব্বা, তুই আমার চোর বললি, তুই আমার চোর বলে অপবাদ দিলি। তোর এই শরীরে আমার অংশ, আমার রক্ত প্রবাহিত। আমার শিরায় কোনো ভিখারির রক্ত নেই। আমার পরিচয়, আমার টাকা। আমি এই চৌধুরী পরিবারের ছেলে। এই লোকটাকে তুমি আমার সামনে থেকে এক্ষুনি নিয়ে যাও। এই লোকের এক ফোঁটা চোখের পানি যেন আমার গেটের সামনে না পড়ে। এই লোকটাকে দেখে আমার ঘেন্না লাগতেছে। আমি দেখতেছি স্যার। সালাম আলাইকুম স্যার। কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো। শোনো, সাবধানে মাটি কাটবা যাতে গাছে আঘাত না লাগে। বাবা, এই বুড়াই কাজ ফাঁকি দিয়া পয়সা বললা কেন? আরে স্যার যদি আইসা দেখে তুমি এখানে পয়সা পয়সা রেস্ট নিতেছো, তাহলে তো আমার চাকরি চলে যাবে। ওরো দাঁড়াও। বাইরে কাম করতে করতে এই রোদের মধ্যে গলাটা শুকায় গেছে, গা পানি তৃষ্ণা কলজেটা কাটে গেছে। যদি একটু পানি খাইতে দিতেন। মেজাজটা কেমন লাগে? এই আমি কি তোমার চাকরি করি যে পানি লগে নিয়ে নিয়ে আমি ঘুরবার তুমি পানি খাইবার আরামসে কাজ করবা? আর শোনো, ওই যে বাসার পিছনে একটা বাথরুম আছে, যাও বাথরুমের কল খুললেই দেখবে যে পানি গড় গড় করে পড়তেছে। যত পারে পেট ভরে পানি খাও, যাও। আরে শোনো, যত পানি খাওয়ার একবারে খাবা, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ পাবা না। যাও। ঠিক আছে ভাই, আপনার মেহেরবানি, অনেক মেহেরবানি। আর বুড়া মানুষ নিলে একটা ঝামেলা, কাজে খালি ফাঁকি। এই কে আপনি? আমার বাসায় কি করতেছেন চোরের মতো? না মা, আজকে সকাল থেকে বাড়িতে কাম করতেছি, কাজ করতে করতে গলাটা শুকায় গেছে, তাই একটু পানি খাইতেছিলাম। একটু পানি দিবেন? পানি বাসার বাইরে গিয়ে পানি খান। কি হলো, বের হন না কেন? বের হন বাসা থেকে, বের হন। যাইতাছি। বের হন আমার বাসা থেকে। বের হন আপনি। বোরহান, এই বোরহান। ম্যাডাম আইতাছি। এই অভদ্র লোক বাসার ভিতরে কিভাবে ঢুকছে? ঢুকে আবার উকি ঝুঁকি মারতেছে। বুড়া, তুই তো সকাল থেকে অনেক ঝামেলা করতেছস। ম্যাডাম বলছে কি, এই লোকটা একটা কাজ চাইছে, আমি স্যারের সাথে কথা বলে এই লোকটার একটা কাজ দিছি। তারপর কাজ করতেছিল, হঠাৎ করে আমার বললো যে তার তৃষ্ণা লাগছে। আমি বাথরুমের মধ্যে কল দেখাই দিচ্ছি, ওইখান থেকে পানি খাইতে বলছি। ও যে কোন ফাঁকে এই বাড়ির মধ্যে ঢুকে পড়ছে আমি তো টেরও পাই নাই। তোর এই বাড়ির মধ্যে ঢুকছিস। আর ম্যাডাম, এই শালা বুড়া কয় কি জানেন? কয় আমাকে স্যারের এই শালা বুড়া নাকি জন্মদাতা। এটা স্যারের সামনে বলে, কত বড় সাহস! কি দিন দুনিয়া কি উল্টে গেছে? রাস্তার ভিখারি এসে যা বলতেছে তাই শুনতে হবে? আরে মা, আজ আমার সন্তান। এই ভিখারি নিশ্চয়ই আমাদের সম্পত্তির প্রতি লোভ করে এখানে আসছে। বের করে দাও ওরে এখান থেকে। আমি কোনো সম্পত্তি লোক করতে আসি না। আর তো আছে না আপনার আরিফ, ও আমার সন্তান। এখনই বের করো ওকে। জি 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 ম্যাডাম, আমি এখনই বাইর করে দিতেছি। শালার বুড়া রে, আয় হট বাইরা, আয়। এই বুড়ি, বুড়া কই? তার তো কোনো দেখা নাই। হ্যাঁ, তো বর্ষাকালে কামে গেছে। কেন, কিছু হইছে? কিছু হয়েছে মানে? তোমার না ঘর ছাড়া কথা, মাসের শেষের দিকে। মাসের শেষ তো এখন তো মাসের শেষ, ঘর কখন ছাড়ছো? বাবা, বছরকে বছর এই বাড়িতে ছিলাম, আমাকে তো এখন বয়স হয়েছে, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা নাই। দয়া করে যদি আমাকে তাকতে দিতেন। আরে দয়া দয়া দিয়ে দুনিয়া চলে না। আমি এই ঘর ভেঙে চারদিকে ওয়াল দিয়ে ফ্ল্যাট বানাবো। আমার কোটি টাকার প্রজেক্ট এই ঘরের জন্য আটকে রয়েছে। ঠিক আছে বাবা, হ্যাঁ আইলে এর কাছে কমু। বর্ষাকালে বেড়েছি তো, আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা ব্যবস্থা করে আইবো। শোনো, এই ৬-৯ কথা বলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? আমি কিন্তু বুলডোজার দিয়ে ঘর ভেঙে ফেলবো।
তুমি আসবাবপত্র নেওয়ার কিন্তু সময় পাবে না, কথা যেন মনে থাকে। কি হইলো তোমার? তোমারে কতবার কইলাম এত কাম করন লাগবো না, এত পেরেশানি কি দরকার কো? আমগো কপালে যা আছে তাই হইব। কপালে যা থাকার তা তো ছিলই, ভাগ্য আজ বাকিটা বোঝাই দিল। কি হইছে তোমার? এমন করে কথা কইতাছো কেন? জানো খাদিজা, আজকে বিশাল এক বাড়ির মালিকের কাছে গেছিলাম কাজের খোঁজে। সেখানে গিয়ে দেখি 20 বছর আগে যে পোলা হারাই গেছেন সেই আর্জুর কাছে গেছি। সে আর্জু দেখি কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে সে চৌধুরী সাহেব। আমার আরজু বাইচা আছে। আমি কত আশা কইরা রইছি একদিন না একদিন আমার পোলা আমার কাছে আইবই, তখন আমাকে অভাব সব দূর হয়ে যাইব। আমার কথা কিছু কইছে? তোমার কথা কিছুই করে, সে আমারে দূর দূর করে তাড়াই দিছিল। পরে কাগবাড়ির একটা কাজ দিছে, যত নোংরা কাজ আছে, কাগজ জুতা মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা, সেই সব কষ্টের কামগুলো আমরা দিছি। দিয়ে কয় তুমি একটা স্বার্থপর পিতা, তুমি টাকার অভাবে তোমার সন্তানটা বিক্রি করে দিতে। ও কি জানতো আমরা টাকার অভাবে ওরা বিক্রি করে দিচ্ছি? ও তো জানে না তখন তো তুমি অসুস্থ ছিলে, ও অসুস্থ ছিল, তখন দুইজন মানুষে আমার পক্ষে বাঁচানো সম্ভব ছিল না। পরে বাঁচানোর জন্য ওই দালালের হাতে তুলে দিলাম, তোমারে বাঁচানোর চেষ্টা করলাম। ও তো এসব কিছু জানে না, ও ইচ্ছা মতন আমার অপমান করলো। তারপর আমি ওর ঘরে গেছিলাম, ঘরে খুঁজতে খুঁজতে ওর বউ আসলো। বউ এসে আমার যা তা ইচ্ছা গালাগালি করলো। এ কেমন কথা কইলো? আমি মনে মনে কত আশা কইরা রইছি একদিন না একদিন আমার আরজু ফিরে আইব, আর আমাকে দুর্দিন দূর হইব। যে সন্তানের মুখে 2 মুঠো খাবার তুলা দেওয়ার জন্য দূরে ঠেলা দিলাম, আজকে সেই সন্তান এই প্রতিদান দিল। খাদিজা, আর জোর আমার সন্তান নাই, ও এখন কোটি টাকার অহংকারে চাপা বেড়ে গেছে। জানো, আজকে এই বাড়ির মালিক আসছিল, আমার অনেক অপমান করে গেছে, তোমার খোঁজ করছে। এখন আমরা কি করবো? আমগো কপালে কি আছে? কই যাবো আমরা এই বয়সে? আমাগো কি দরকার বাইসে থাকার? কো খাদিজা, এই দুনিয়ায় আমাকে অর্থের অভাব থাকতে পারে, কিন্তু আমাকে একমাত্র সন্তান কোটি কোটি টাকার তলে চাপা বেড়ে গেছে। কি ব্যাপার, এত রাত হলো, ঘুমাবে না? না, তুমি ঘুমাও, আমার ঘুমাতে ইচ্ছে করতেছে। কি হয়েছে, ভেঙে বলো আমাকে। হঠাৎ করে কেন জানি কোনো কিছুই ভালো লাগছে না। যেমন ছিলাম ভালোই ছিলাম। যে স্মৃতি আমি কবর দিয়েছি সেই স্মৃতি আজকে জীবন্ত যন্ত্রণা হয়ে আঘাত করছে। উফ, সামান্য রাস্তার বুড়ো ভিখারির জন্য তুমি এত ভেঙে পড়ছো? তুমি চৌধুরী পরিবারের একজন, তুমি এরকম ভেঙে পড়লে আমাদের মান সম্মান থাকবে? কিন্তু শায়লা, লোকটা যদি আমার বাবা হয় তাহলে আমি কি করে পারবো তাদেরকে চোখের সামনে রেখে এড়িয়ে চলতে? যেই বাবা মা টাকার জন্য তার বাচ্চাকে দালালের কাছে বিক্রি করে দিতে পারে, তাদের প্রতি কোনো দয়া দেখানোর মানই হয় না। তারা তোমাকে কখনো ভালোবাসেনি, তারা তোমার টাকাকে ভালোবাসে। হয়তো তুমি ঠিকই বলছো। যাও, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসতেছি। চলো দুজনে একসাথে গিয়ে ঘুমাই। না, তুমি যাও, আমি আসতেছি। তারপরে আমার ইউরোপের সিটিজেনশিপ কার্ডের আপডেট কি? সব তো ঠিকঠাক আছে, তাই না? দুঃখিত মিস্টার আরিফ,
আপনার ইউরোপের নাগরিকত্বের আবেদনটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এমনকি আপনার বাংলাদেশের নাগরিকত্ব নিয়েও বৈধতার প্রশ্ন উঠেছে। মানে আমি এই দেশের একজন সফল ব্যবসায়ী, আমার এনআইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, আমার বৈধতা নেই মানে? আপনার সব কাগজপত্র ঘেঁটে দেখা গেছে আপনার পরিচয় হয়েছে একজন দত্তক সন্তান হিসেবে। আপনি যে এনজিওর মাধ্যমে দত্তক হয়েছিলেন সেখানে পুরনো নথিপত্র ঘেঁটে দেখা হয়েছে আপনি আইনত দত্তক নন, আপনি কেবল একটি প্রয়োগকৃত পণ্য। তো আপনি তো আমাকে ছোট করে কথা বলতেছেন। এটাই সত্যি মিস্টার আরিফ, কাগজে স্পষ্ট লেখা আছে আপনাকে টাকার বিনিময়ে কেনা হয়েছে। আপনার জন্ম পরিচয়ের কোনো বৈধতা দেখানো হয়নি। রাষ্ট্র আপনাকে একজন বেওয়ারিশ সন্তান হিসাবে গণ্য করেছে। আপনার কোনো জন্ম পরিচয় নেই। বেওয়ারিশ? আমি চৌধুরী বংশের একজন উত্তরাধিকারী। না স্যার, তারা আপনাকে কিনেছিল, তারা জন্ম দেননি। সরি স্যার, আমরা এই মুহূর্তে আপনার জন্য কিছুই করতে পারলাম না। আপনি যদি নতুন করে কিছু করতে চান তাহলে আপনি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে পারেন। তাহলে ঠিক আছে মিস্টার আরিফ, আপনি থাকেন। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাদের অবশ্যই কল করবেন। ওকে, আসসালামু আলাইকুম। আমি চৌধুরী নয়, আমি কোনো বংশের কেউ না। আমি শুধু টাকায় কেনা একটা পণ্য। আমি শুধু মিথ্যা আভিজাত্যের স্বপ্নই দেখেছি। বুরহান, এই বুরহান, কোথায় গেলি বুরহান? স্যার আইতেছি স্যার। স্যার কি ব্যাপার স্যার, আপনি অবেলায় বাড়িতে? শরীর খারাপ বলো নাকি আবার? না না বুরহান, শরীর খারাপ করে নাই। ওই বৃদ্ধ লোকটা কোথায়? বৃদ্ধ লোক ওই যে যে বাড়িতে কাজ করার জন্য আইছিল, আপনার ছেলেবেলা দাবি করছিল উনি? হ্যাঁ উনি, যে লোকটা কাল আমাকে ছেলে বলে দাবি করেছিল। ও স্যার, হয়েছে কি স্যার, ওই যে লোকটায় কাজ করতে গিয়া গলা শুকাই গেছিল, তো আমার বললো যে পানি খাবে। আমি আবার এই যে বাথরুমের পিছনে একটা কলাসে দেখাই দিয়েছিলাম স্যার, ওইখান থেকে পানি খাইতে বলছি। উনি কি করছে, বাথরুমের ওখানে না যা বাড়ির মধ্যে স্যার সোজা ঢুকে গেছে গা। ম্যাডাম তো দেখা ফেলছে, ম্যাডাম তো দেখার সাথে সাথে রাইগা মাইগা চিৎকার করে আমার ডাক দিল। আমি গেলাম, আমার সব কিছু খুইলা বললো। আমি আবার ওই লোকটারে এমনভাবে অপমান করে বাড়ি থেকে দিচ্ছি, দ্বিতীয়বার ওই লোকারে বাড়ির মধ্যে ঢোকার সাহস পাইব না স্যার। এটা তুমি কি করলা? উনি আমার আসল বাবা। টাকার মোহে পড়ে কাল আমি ওনাকে পরিচয় দেইনি, কিন্তু উনি আমার আসল বাবা। আজ ওনাকে আমার বড় প্রয়োজন। তুমি যাও, দেখো উনি কোথায় আছে। ওনাকে খুব প্রয়োজন, তুমি ওনাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। আপনি খুব অস্থির হন না স্যার, আমি যেইভাবে হোক আপনার বাবারে আমি খুঁজে বাইর করবো স্যার। স্যার আমি এখনই যাইতেছি স্যার, আপনি 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 ভিতরে যান স্যার, আমি আসতেছি। আপনার বাবারে নিয়ে আমি আসতেছি স্যার, আপনি কোনো টেনশন করেন না স্যার। আমি 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 নিয়ে আইতেছি স্যার। আরিফ, অফিস ফেলে তুমি এই সময়? শাইলা, তোমাদের এই আভিজাত্যের বিষ আজ আমার জীবনটা ছারখার করে ফেলেছে। এমবাসি আমাকে রিজেক্ট করেছে। এই সমাজের চোখে আমি একজন বেওয়ারিশ, একটা কেনা গোলাম। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আরিফ চৌধুরী নয়, আমি রহমত আলীর ছেলে আরজু, আর এটাই আমার পরিচয়। আরিফ, তুমি শান্ত হও, আমরা যে কোনো একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করব? রক্ত যেমন দোকানে কিনতে পাওয়া যায় না, ঠিক তেমনই টাকা দিয়ে মানুষের পরিচয়ও কেনা যায়। খালা খালা কান্দা, চলো যাই, আসো। একদম আসো না। কি হলো? বসে বলে যে আলো থাকতে থাকতে গ্রাম ছাড়তে শহরে যেতে।
তাহলে তো অন্ধকারে যাব, গাছতলায় থাকতে হইব। বিয়ের পর থেকে তো অভাবে সংসারে আমি চলতেছি। বিয়ের সময় তুমি কইছিলে আমারে সুখে রাখবা, সংসারের অভাবের কারণে আমার কোলটারও কালি করলা। জানো, বিয়ের সময় তুমি আমাদের যে শাড়িটা দিয়েছিলা, ওই শাড়িটার রং উইটা তেনা তেনা হয়ে গেছে, কিন্তু আমার ভাগ্য খুলে নাই। আমি তো আমার ইচ্ছে করে ঘরে আনিনি, আমাকে কপালটা এরকম। কপালের দোষ কেন দিতাছো? সব তোমার ব্যর্থতা। আজকে এই বুড়া বয়সে গছ ছাড়তে হইতাছে, অচেনা রাস্তায় পা দিতে হইতাছে, সেখানে গেলে সেনা মুখগুলা দেখবো না। আচ্ছা, তুমি আমার একটা আশা পূর্ণ করবা? কি আশা? আমি মরার আগে আমার বোলার মুখটা দেখে যেতে চাই। না, তুমি অহংকারী মানুষ, ঠিক আছে? তোমার সে অপমান করবো, চোর বলবো, এইগুলো তুমি সহ্য করতে পারবে না খাদিজা। সবই যদি সহ্য করতে পারি, তাহলে এই আর কি, যে মা নিজের সন্তান আরেকজনের হাতে তুইলা দিয়া তিলে তিলে শেষ হইয়া যায়, তার কাছে এটা তেমন কিছু না। এই শেষবার তুমি ওর সামনে আমারে নিয়ে যাও। ও যদি আমারে দেখে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি বুঝবো যে আমার কপালটাই খারাপ। ঠিক আছে, চলো। চলো। দাও, এটা আমার কাছে দাও, তুমি পারবে না, থাকো। দেখছো কত বড় বাড়ি? তুমি অনেক খারাপ, আমি দেখি ওই দারোয়ানটা কুয়া আমাকে আর জোরে দেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা। ভাই, ভাই শুনবেন? মুরব্বী, আপনি আসছেন? আরে আপনি এতদিন কই ছিলেন? আমি আপনার করে সারা দুনিয়া খুঁজছি। স্যার তো আপনার কোনো পাগল। আপনার সাহেব জানতে পারলে আমাকে বাড়িতে খেতে দিন। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়েছি। আপনার সাহেবের যে গর্ভধারীর মা আছে না, সে একটা বায়না ধরছে, তার নারীরা ধন্ডে জীবনের প্রথমে শেষ দেখা একবার দেখব। আপনি যদি কষ্ট করে আমাকে আপনার পালন করতেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকতাম। আমরা আজকে অনেক জোর চলে যাব। ওর মায়ের নারী ছিলার ধন্ডারে এক মুহূর্ত যদি একটু দেখতেছে, ওনাকে না দেখে মরেও শান্তি দেব না। আপনি যদি একটু কষ্ট করে আপনি সাহেব রান, আমরা ওই আড়াল থেকে দেখে চলে যাবো। আপনারা আপনাকে সন্তানকে আড়াল থেকে কেন দেখবেন? আপনারা আপনাকে সন্তানকে প্রকাশ্যে দেখবেন। আমি আমি সারাটাই কাঁদতেছি, আপনারা দেখবেন, নিজের সন্তানকে চোখের সামনে খারাপ দেখবেন। সে তো বড় মানুষ, অনেক বড় মানুষ, এই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। সে তো যদি আমাকে দেখে, সে দয়ার চোখে দেখবে। আমরা চাচ্ছি সম্মান নষ্ট করে দিতে। আমরা শুধু একটু দেখে চলে যাবো। একটু ছাড়া। স্যার, স্যার, স্যার দেখেন কে রয়েছে স্যার। বাবা, না না, আমি আপনার বাবা না। কি করতেছ? আমার গায়ের দুর্গন্ধে আপনার শরীরে লাগবে তো আপনি দামি জামা কাপড় নষ্ট হয়ে যায়। বাবা, তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। তুমি আমাকে কতবার বোঝানোর চেষ্টা করছো, কতবার বলছো যে আমি তোমার সন্তান, কিন্তু আমি তোমার কোনো কথা শুনি নাই। উল্টা তোমাকে আমি যা নয় তা বলেছি,
যা মুখে এসেছে সেভাবেই তোমাকে অপমান করেছি আমি, কারণ আমার মনেও একটা অভিমান জন্ম নিয়েছিল বাবা। আমি জানতে পেরেছিলাম ছোটবেলায় তোমরা আমাকে সামান্য কিছু টাকার জন্য বিক্রি করে দিয়েছিলে, সেজন্য আমার মনেও একটা অভিমান ছিল বাবা। আসলে আমি তোমার পাপিষ্ঠ অকৃতজ্ঞ একটা সন্তান। তোমাকে ভিখারি, গরিব, চোর বলে আমি অপমান করেছি। এই অর্থ প্রাচুর্যের মধ্যে আমি আমার আত্মাটাকে নর্দমা করে ফেলেছি। তোমরা আমাকে দূরে ঠেলে দিও না বাবা, আমি পরিচয়হীন হয়ে যাচ্ছি। তোমরা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করার অধিকার আমার নাই রে বাবা। জন্মের পরে যারা কি যে তোর জন্য 20টা বছর যায় না আমাদের, চোখের পানি পালায় যায় না আমার পিছিয়ে পালাতে, সেই কর্মচারীর মার কাছে তুলে ক্ষমা কর। আমি তোর ক্ষমা করতে পারবো না। মা এসেছে? কোথায় কোথায় মা? আমার খোকা, আমার আরজু কত বড় হয়ে গেছে। দেহ ওর চোখ দুইটা না ঠিক ওর দাদার মতো হয়েছে। খোকা, আমি না আসতে চাই নাই, তোর বাবাই কইলো তুই শহরের অনেক বড় সাহেব হইছিস, তুই আমার ঘরে অপমান করবি, কিন্তু আমি তো মা, আমি না এসে থাকতে পারলাম না বাজার। মা, আমি তোমার স্বার্থপর ছেলে মা, তুমি আমাকে মারো মা, তুমি আমাকে যত খুশি মারো। বাহ বাহ বাহ, ছোট লোকদের কাণ্ড দেখো। আর আরিফ, তুমি তুমি চৌধুরীর বাড়ির মান সম্মান নষ্ট করতেছো। মান সম্মান? তুমি কোন মান সম্মানের কথা বলতেছো? যে মান সম্মান নিজের মাকে চিনতে বাধা দেয়, যে মান সম্মান নিজের বাবাকে অসম্মানজনক কাজ করতে মনে হয় অহংকারী হয়ে ওঠে, আমি ধিক্কার জানাই তোমার সেই মান সম্মানকে। এতদিন এই চৌধুরী বাড়ির অর্থ সম্পদ প্রাচুর্য আমাকে অন্ধ করে তুলেছিল। আমার এই গরিব বাবা মায়ের পায়ের ধুলো এই চৌধুরী বাড়ির অর্থ সম্পদের চেয়ে 1000 গুণ দামি। চলো বাবা, চলো মা, আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবা। আর এই বাড়ি আজ থেকে আমার নয়, আজ থেকে এই বাড়ি হবে তোমাদের। না রে বাবা, আমরা এই বাড়িতে থাকতে আসি। আমরা যেদিকে 2 চোখ যাই আমরা সেই দিকে যাব। আমরা যদি তোর লগে যাই তাহলে বৌমা তোর সাথে ভালো ব্যবহার করবো, তুই সুখে থাকতে পারবি না। আমরা চাই আমাকে সন্তান সুখে থাকুক। আমি তোমাদেরকে নিয়েই সুখে থাকতে চাই বাবা। আজ থেকে এই বাড়ি আমার না, এই বাড়ি আজ থেকে তোমার। চলো ঘরে চলো। চল।